থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আমরা অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকেও আমরা অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেসের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বা সমস্যার সমাধান করব। তার আগে জেনে নেব অংশীদারি কারবার কত প্রকার। অংশীদারি কারবার দুই প্রকার, সরল অংশীদারি কারবার এবং মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার কাকে বলে? যে অংশীদারি কারবারে সমস্ত অংশীদারদের বা সমস্ত পার্টনারের মূলধন সমান সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত থাকবে, সেই অংশীদারি কারবারকে সরল অংশীদারি কারবার বা সিম্পল পার্টনারশিপ বিজনেস বলে। আর মিশ্র অংশীদারি কারবার কাকে বলে? যে অংশীদারি কারবারে সমস্ত অংশীদারদের বা পার্টনার্সদের মূলধন সমান সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত থাকে না, কারো মূলধন কম সময়ের জন্য, কারো মূলধন বেশি সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত থাকে, সেই অংশীদারি কারবারকে মিশ্র অংশীদারি কারবার বা কম্পাউন্ড পার্টনারশিপ বিজনেস বলে। আমরা প্রথম পর্বে আলোচনা করেছি যে সরল অংশীদারি কারবারে বছর শেষে যে লাভ বা ক্ষতি হয় তার লভ্যাংশ বন্টন বা ক্ষতিপূরণ কী অনুপাতে হবে? সাধারণত মূলধনের অনুপাতে সরল অংশীদারি কারবারের লভ্যাংশ বন্টন হয়, বা ক্ষতি হলে তার ক্ষতিপূরণেই হয়, চুক্তিতে উল্লেখ থাকে বিষয়টি। আর মিশ্র অংশীদারি কারবারে লভ্যাংশ বন্টন কিভাবে হবে, বা ক্ষতি হলে সেই ক্ষতিপূরণেই বা কিভাবে হবে? সাধারণভাবে মিশ্র অংশীদারি কারবারে সময়ের সাপেক্ষে মূলধনের যে কার্যকরী বিনিয়োগ, বা বইয়ের ভাষায় এক মাসে ওই লভ্যাংশ বা ক্ষতি পেতে যে মূলধন, মানে মূলধন আর যতটা সময়ের জন্য ব্যবসায় খাটলো সেই মূলধন, সেই সময় আর মূলধনের গুণফলের যে মান, যাকে সময়ের সাপেক্ষে মূলধনের কার্যকরী বিনিয়োগ বা এক মাসে ওই লাভ বা ক্ষতি পেতে মূলধন, তার অনুপাতে লভ্যাংশ বন্টন বা ক্ষতিপূরণ হবে। কিভাবে? আমরা একটা অঙ্কের মাধ্যমে পরিষ্কার ধারণা করব। যেমন একটা অঙ্ক রয়েছে গণিত প্রকাশ বইয়ের 203 পেজের 9 নম্বর অঙ্কটি। কি রয়েছে? বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করো। তাহলে এটা সরল অংশীদারি কারবার না মিশ্র অংশীদারি কারবার? কি মনে হয় তোমাদের? এটা মিশ্র অংশীদারি কারবার। কেননা এখানে দেখতে পাচ্ছি যে প্রদীপবাবুর মূলধন এবং আমিনা বিবির মূলধন সমান সময়ের জন্য ব্যবসায় খাটেনি। প্রদীপবাবু এবং আমিনা বিবি 24,000 এবং 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা দিল, কিন্তু আমিনা বিবি দেননি। তাই প্রদীপবাবুর মূলধন বিভিন্ন সময়ের জন্য এবং আমিনা বিবির মূলধন বিভিন্ন সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত হয়েছে। তাই এটি হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। আমরা কিভাবে এই লভ্যাংশ বন্টন করব? এই লভ্যাংশ বন্টনের নিয়ম হলো যে সময়ের সাপেক্ষে মূলধনের কার্যকরী বিনিয়োগ কত তার অনুপাত নির্ণয় করব, এবং সেই অনুপাতের নিরিখে এর লভ্যাংশ বন্টন হবে। কিভাবে? দেখো, প্রদীপবাবুর মূলধন 24,000 টাকা। 24,000 টাকা দিয়েছিল বছরের শুরুতে। 5 মাস পরে আরও 4,000 টাকা দিল। তাহলে প্রথম 5 মাস শুধুমাত্র 24,000 টাকা বিজনেসে খেটেছে। তাহলে প্রদীপবাবুর মূলধন 24,000 টাকা 5 মাস ধরে, এবং বছরের যে বাকি 7 মাস
5 মাসের পরে বছরের যে বাকি 7 মাস, সেই 7 মাস এই 24,000 টাকা শুধু নয়, আরও 4,000 টাকা, মানে 24,000 আর 4,000, 28,000 টাকা বাকি 7 মাস ব্যবসায় নিয়োজিত ছিল প্রদীপ বাবুর। এবং তাহলে 24,000 প্লাস 4,000 সমান হচ্ছে 28,000 টাকা সাত মাস ধরে ব্যবসায় খেটেছে, ব্যবসায় নিয়োজিত ছিল। তাহলে সময়ের সাপেক্ষে প্রদীপবাবুর মূলধনের যে কার্যকরী বিনিয়োগ বা 1 মাসে যে লভ্যাংশ পাবেন সেই লভ্যাংশ পেতে তার মূলধন কত, সময় আর মূলধনকে গুণ করে সমষ্টি করব আমরা একসঙ্গে। অতএব লিখব সময়ের সাপেক্ষে তার মূলধনের কার্যকরী বিনিয়োগ বা বইয়ের ভাষায় বলা যায় যে বা 1 মাসে ওই লভ্যাংশ পেতে মূলধন সমান কত, 24,000 টাকা 5 মাস ধরে, তাই 24,000 টাকায় মূলধন, সময় মানে 5 মাস ধরে কাজ করেছে, খেটেছে ব্যবসায়ীতে, 5 দিয়ে গুণ করলাম, যোগ 28,000 টাকা 7 মাস ধরে, তাহলে মূলধন 28,000, সময় 7 মাস, এটা দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে তার কার্যকরী বিনিয়োগ মূলধনের। তাহলে কত হচ্ছে, 24 5 120, 3টা শূন্য, তাই তো, আর 7 8 56, 6 হাতে 5, 7 2 14, 5 19, 3 শূন্য, কত হচ্ছে 3 0 6 9 2 11 আর 3,16,000 টাকা। অনুরূপে আমিনা বিবি 30,000 টাকা দিয়েছিল, টাকা তুলেও নি, টাকা অতিরিক্ত আর দেয়ও নি, অর্থাৎ 30,000 টাকা গোটা বছর ধরে মানে 12 মাস ধরে ব্যবসায় খেটেছে। তাহলে তার মূলধনের কার্যকরী বিনিয়োগ কত, আবার আমিনা বিবির 30,000 টাকা মূলধন, গোটা বছর মানে 12 মাস ধরে ব্যবসায় খেটেছে, অতএব সময়ের সাপেক্ষে তার মূলধনের কার্যকরী বিনিয়োগ অথবা 1 মাসে ওই লভ্যাংশ পেতে
মূলধন কত হবে? 30,000 টাকা। এই মূলধন 12 মাস ধরে ব্যবসায়ী খেটেছে, তাহলে এত টাকা। কত হচ্ছে? 12 × 3 = 36, 4 শূন্য, 3,60,000 টাকা। অতএব এই হিসাবে তাদের মূলধনের অনুপাত, এই হিসাবে প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত কত? 3,16,000 আর 3,60,000। 3,16,000, 3,60,000, তিনটা করে শূন্য বাদ দিলে 3,16,000, 3,60,000, তিনটা করে শূন্য যদি বাদ দিই তাহলে 3, 16, 3, 60। কত দিয়ে কাটাকাটি যাবে? 4 দিয়ে, যেহেতু লাস্ট 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 4 × 7 = 28, 4 × 9 = 36, 4 × 9 = 36, 79:90 অনুপাত। তাহলে এই অনুপাতেই লভ্যাংশ বন্টন হবে। অতএব 79:90 অনুপাতে কত হাজার লাভ হয়েছে? 27,716, 27,716 টাকা লাভ বন্টন হবে, তাই তো? এই কার্যকরী যে বিনিয়োগ মূলধনের, মানে সময়ের সাপেক্ষে মূলধনের কার্যকরী বিনিয়োগ 79:90, এই অনুপাতে বছর শেষে যে লাভ হলো সেই লাভ বন্টন হবে প্রদীপবাবু আর আমিনা বিবির মধ্যে। তাহলে প্রদীপবাবু কত পাচ্ছে, আমিনা বিবি কত পাচ্ছে আমরা বার করব। অতএব প্রদীপবাবুর লভ্যাংশ সমান, আমরা জানি যে আনুপাতিক ভাগাহার নির্ণয় করতে হবে প্রথমে। তাহলে 79:90 প্রদীপবাবু আমিনা বিবির মূলধনের অনুপাত। তাহলে লভ্যাংশের অনুপাত 79/2 যোগ করে, 79টা উপরে আর যোগ করে সেই মানটা নিচে লিখে আনুপাতিক ভাগাহার নির্ণয় করব। তাকে মোট লাভ দিয়ে গুণ করলে প্রদীপবাবুর লভ্যাংশ পাবো। আর আমিনা বিবির জন্য হচ্ছে 90। আমিনা বিবির বেলায় 90টাকে উপরে, যোগফলটাকে নিচে লিখে আনুপাতিক ভাগাহার নির্ণয় করব। তার সঙ্গে মোট লাভ গুণ করলে আমিনা বিবির লভ্যাংশ পাবো। কিভাবে দেখো, তাহলে এখানে প্রদীপবাবুর জন্য 79 উপরে আর নিচে হচ্ছে 9, 7 × 9 = 16, 169 × 27, 716, 27, 716 এত টাকা সমান কত? 27, 716, তাকে 169 দিয়ে ভাগ করতে হবে। রাফে ভাগ করি। 169 দিয়ে 27, 716, প্রথমে একবার 169, 9 কত দিলে 17, 8 হাতে 1 আর 6 7, 0, 1 কত দিলে 2, 1। এবার যদি 6 বার দিই, 6 × 9 = 54, 4 হাতে 5, 6 × 6 = 36, 36 আর 5 = 41, 1 হাতে 4, 6 × 1 = 6, 4 × 10। ভেরি গুড। 4 কত দিলে 11, 7 হাতে 1 আর 1 2, 2 কত দিলে 8, 6, এদিকে আবার হচ্ছে 6, 4 × 9 = 36, 4 বার দিলে 4 × 9 = 36, 4 × 6 = 24, 3 × 27, 4 × 1 = 4, 2 × 6, 164 দিয়ে কাটাকুটি যাচ্ছে। কত?
164, 79 আর 164 গুণ করতে হবে। 164, 79, 9 4 36, 9 6 54, 3 57, 7 5, 9 के 9 আর 5 14, 7 4 28, 7 6 42 আর 2 44, 4 হাতে 4, 7 1 7 4 11, 6 5 9 2 1, 12,956। তাহলে এত টাকা প্রদীপবাবু পাবে। আর আমিনা বিবি কত পাবে? অতএব আমিনা বিবির লভ্যাংশ উপরে 90 হবে, আনুপাতিক ভার 90/169, 90 আর যোগফলটা নিচে 169 গুণ করব মোট লাভ 27,716, 27,716 টাকা। কাটাকাটি করলে হবে 164, 90 দিয়ে গুণ করলে 0, 9 4 36, 6 হাতে 3, 9 6 54, 3 57, 7 5, 9 के 9 আর 5 14, 14,760 টাকা। তাহলে এইভাবে যদি মিশ্র অংশীদারি কারবারের মূলধন থাকে, তাহলে কোন মূলধনের কার্যকরী বিনিয়োগ কত হচ্ছে সময় দিয়ে গুণ করে টোটাল করতে হবে, এবং সেই কার্যকরী মূলধনের অনুপাতে বছর শেষে যে লভ্যাংশ হবে সেই লভ্যাংশ বন্টন হবে আনুপাতিক ভাগাড়ের সঙ্গে সেই মোট লাভ গুণ করে করে। তাহলে প্রদীপবাবুর লভ্যাংশ হচ্ছে 12,956, আমিনা বিবির লভ্যাংশ হচ্ছে 14,760। নেক্সট অঙ্ক 10 নম্বর অঙ্কটি কি বলেছে? নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করো। এই অঙ্কটিও মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক, অর্থাৎ আমাদের সময়ের সাপেক্ষে মূলধনের যে কার্যকরী বিনিয়োগ বা 1 মাসে লভ্যাংশ পেতে যে মূলধন, তাদের অনুপাতে বছরান্তের যে লাভ তা বন্টন করতে হবে। একইভাবে পূর্বের অঙ্কের মতো দেখো। তাহলে নিয়ামত চাচার মূলধন $30,000 টাকা, সেটা 6 মাস ধরে খাটার পরে 6 মাস পরে আর 30,000 থাকলো না, আরও 40,000 টাকা লগ্নি করলেন। তাহলে প্রথম 6 মাস শুধুমাত্র 30,000 টাকাই ব্যবসায় খেটেছে। তাই নিয়ামত চাচার মূলধন 30,000 টাকা, ছয় মাস ধরে, এবং পরের 6 মাস এই 30,000 টাকা তো ছিলই, আরও অতিরিক্ত 40,000 টাকা লগ্নি করেছিলেন। মানে পরের 6 মাস 30,000 আর 40,000 মিলে মোট 70,000 টাকা ব্যবসায় খেটেছে। এবং 30,000 যোগ 40,000 টাকা অর্থাৎ 70,000 টাকা 6 মাস ধরে ব্যবসায় খেটেছে। প্রথম 6 মাস শুধুমাত্র 30,000 টাকা, এবং পরের 6 মাস ওই 30 সঙ্গে আরও 40 মানে 70,000 টাকা ব্যবসায় খেটেছে। অতএব সময়ের সাপেক্ষে মূলধনের কার্যকরী বিনিয়োগ সময়ের সাপেক্ষে তার মূলধনের কার্যকরী বিনিয়োগ
বা এক মাসে ওই লভ্যাংশই পেতে মূলধন, দুটোর মধ্যে একটা লিখলেই হবে, সময়ের সাপেক্ষে তার মূলধনের কার্যকরী বিনিয়োগ, এই ভাষাটা লিখলেই শুধু চলবে, অথবা এক মাসে ওই লভ্যাংশ পেতে মূলধন, এই ভাষাটা লিখলেও চলবে, বা দুটো দিলে বেশি ভালো। তাহলে কত মূলধন হচ্ছে? সময় আর মূলধন দিয়ে গুণ, 30,000 6 মাস, আর 70,000 6 মাস। তিন 6 18, 180, 3 0, 7 6 42, 420, 3 0। কত হচ্ছে এটা? 42 আর 18 মিলে 60, 0 3 0, মানে 6 লাখ টাকা। আবার করবী দিদি 6 মাস পরে টাকা তুলে নিয়েছিল, মানে মূলধন কমে যাবে। করবী দিদির মূলধন, করবী দিদির মূলধন কত? 50,000 টাকা। 50,000 টাকা ছয় মাস ধরে, এবং 6 মাসের পরে 10,000 টাকা তুলে নিল, তো বাকি 6 মাস এই 50,000 টাকা তার ছিল না। কত ছিল? 10,000 কম, মানে 40,000। তাহলে 50,000 মাইনাস 10,000, এত টাকা কত হচ্ছে? 40,000। 40,000 টাকা কয় মাস ধরে? 6 মাস ধরে ব্যবসায় খেটেছে। অতএব সময়ের সাপেক্ষে তার মূলধনের কার্যকরী বিনিয়োগ বা এক মাসে ওই লভ্যাংশ পেতে মূলধন সমান কত? 50,000 টাকা 6 মাস, আর 40,000 টাকা 6 মাস। কত হচ্ছে? 5 6 30, 3 লাখ, আর 6 4 24, 2,40,000, তাহলে হচ্ছে 5,40,000 টাকা। অর্থাৎ ভেঙে করলেও চলবে। অতএব এই হিসাবে নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত কত হচ্ছে? 6 লাখ আর 5,40,000, 6 5টা 0, 5,40,000, 3টা 0, 4টা 0, 4টা করে 0 বাদ দিলে হচ্ছে 60 to 54, 6 10 60, 6 9 54। তাহলে এটা হচ্ছে কার্যকরী মূলধনের অনুপাত। তাহলে বছর শেষে যে লাভ হলো 19,000 টাকা, এই অনুপাতেই
বন্টন হবে। অতএব বছর শেষে 19,000 টাকা লাভ 10:9 অনুপাতে বন্টন হবে। অতএব নিয়ামত চাচা লাভ পাবেন কত? আনুপাতিক ভাগার 10/19 ইন্টু 19,000 টাকা, 19 একে 19, তার মানে 10,000 টাকা, তাই তো? আর করাবে দিদি একইভাবে করবি দিদি লাভ পাবেন বা লভ্যাংশ পাবেন সমান 9/19 ইন্টু 19,000 টাকা, তার নিয়ামত চাচা লভ্যাংশ পাচ্ছেন 10,000 টাকা, করবি দিদি লভ্যাংশ পাচ্ছেন 9,000 টাকা। নেক্সট অঙ্ক আরও একটি মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক, 11 নম্বর অঙ্কটি কি বলেছে? বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা মানে 81,000 টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা লাভ পাবেন হিসাব করো। অর্থাৎ প্রথম 4 মাস বছরের শ্রীকান্তর 2,40,000 টাকা, সৈফুদ্দিনের 3 লাখ টাকা ব্যবসায় খেটেছে এবং পিটার এই 4 মাস কোনো বিনিয়োগ করেনি। 4 মাসের পরে শ্রীকান্তর 2,40,000 টাকা আর থাকলো না, 81,000 টাকা থেকে মূলধনের অনুপাতে কিছু টাকা তুলে নিল। সৈফুদ্দিনও 4 মাস পরে বাকি 8 মাস এই 3 লাখ টাকা ব্যবসায় খাটেনি, সেও 81,000-এর কিছু টাকা তুলে নিল। সেগুলোকে মাইনাস করে করে তাদের মূলধনের যে কার্যকরী বিনিয়োগ সময়ের সাপেক্ষে সেটা হিসাব করব, করে নিয়ে সেই অনুপাতে বছর শেষে 39,150 টাকা যে লাভ হলো তার বন্টন হবে। তো প্রথমে পিটারের দেওয়া 81,000 টাকা শ্রীকান্ত এবং সৈফুদ্দিন যে মূলধনের অনুপাতে তুলে নিল, তো কে কত টাকা তুলে নিল সেটা আগে হিসাব করতে হবে। মানে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনটা প্রথমে বার করতে হয়, মূলধনের অনুপাতটা। তো অতএব শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত কত? 2,40,000 আর 3 লাখ। 4টা করে শূন্য বাদ দিলে 24/30 ইকুয়ালস টু 6 দিয়ে ভাগ করলে 6×4 = 24, 6×5 = 30, মানে 4:5। তাহলে 4:5 শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাত শুরুতে। এই অনুপাতের বিচারে তারা 81,000 টাকার মধ্যে তুলে নেবে, কে কত তুলে নেবে এই অনুপাতে ভাগ হবে। অতএব 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত তুলে নিল কত? আনুপাতিক ভাগার 4/9 ইন্টু 81,000, তাহলে কত পাচ্ছে? 36,000 টাকা।
তাই তো। আর সৈফুদ্দিন কত তুলে নেবে? ৮১,০০০-এর মধ্যে কত পাচ্ছে? সৈফুদ্দিন সমান 5/9 আনুপাতিক ভার ইন্টু ৮১,০০০ এত টাকা, ৯ ৯ ৮১, না পাচ্ছে ৪৫,০০০ টাকা। তাহলে 4 মাস পরে শ্রীকান্ত তুলে নিল ৩৬,০০০ টাকা আর সৈফুদ্দিন তুলে নিল ৪৫,০০০ টাকা সেই পিটারের ৮১,০০০ টাকা থেকে। অর্থাৎ 4 মাসের পরে বছরের বাকি 8 মাস শ্রীকান্তর 2,40,০০০ থাকলো না, 36 কমে যাবে, এবং সৈফুদ্দিনের 3 লাখ টাকা থাকলো না, 35,০০০ করে কমে যাবে। তাহলে তাদের যদি সময়ের সাপেক্ষে মূলধনের কার্যকরী বিনিয়োগ বার করি তাহলে কি হচ্ছে? অতএব সময়ের সাপেক্ষে শ্রীকান্তর মূলধনের কার্যকরী বিনিয়োগ সময়ের সাপেক্ষে শ্রীকান্তর মূলধনের কার্যকরী বিনিয়োগ কত হবে? আমরা কিভাবে বার করব? সময় আর মূলধনকে গুণ করে। তাহলে প্রথমে শ্রীকান্তর টাকা ছিল 2,40,০০০, এটা প্রথম 4 মাস খেটেছে। বছরের বাকি যে 8 মাস সেটা 2,40,০০০ থেকে 36 কম, 2,40,০০০ থেকে 36,০০০ যদি কমিয়ে দিই তা 2,04,০০০ করে খেটেছে 8 মাস। তাহলে এত টাকা, একটু শর্টকাট করে করছি। তাহলে 24/4 96, 96 4টা 0, 9,60,০০০ টাকা। আর এখানে 2 8 16, 16 আর 4 32, 16,32,০০০ টাকা। তাহলে 9,60,০০০, 16,32,০০০ ইকুয়ালস টু হচ্ছে 9 লাখ 16 লাখ মিলে 25 লাখ আর 60 আর 32 মিলে 92। একটু ঠান্ডা মাথায় করবে যাতে গন্ডগোল না হয়। আবার সময়ের সাপেক্ষে সৈফুদ্দিনের মূলধনের কার্যকরী বিনিয়োগ যদি আমরা হিসাব করি, সৈফুদ্দিনের বছরের শুরুতে 3 লাখ টাকা দিয়েছিল, 4 মাস ধরে এই 3 লাখ টাকায় খেটেছে। তাহলে 3 লাখ, 3-এর পরে 5টা 0, 4 মাস ধরে খেটেছে। আর তারপরে 45,০০০ টাকা মাইনাস হয়ে গেছে এর থেকে। তো 3 লাখ থেকে 45,০০০ মাইনাস হয়ে গেলে 2,55,০০০ থাকে। এটা 8 মাস ধরে খেটেছে। কত হচ্ছে? 4 3 12 লাখ, 8 5 40, 0 হাতে 4, 8 5 40 আর 4 44, 4 হাতে 4, 8 দিয়ে 16 আর 4 20, 20,40,০০০। তাহলে কত হচ্ছে? 20 লাখ আর 12 লাখ মিলে হচ্ছে 32 লাখ আর 40,০০০। এত টাকা যদি গণনা করি। এরপরে পিটারেরও বার করতে হবে। অতএব সময়ের সাপেক্ষে পিটারের মূলধনের কার্যকরী বিনিয়োগ, এর ৮১,০০০ টাকা 4 মাস পরে ব্যবসায় খাটা শুরু করে, তা 4 মাস বাদ দিয়ে
বছরের বাকি 8 মাস খেটেছে। 8 × 64 এত টাকা। 8 × 8 8 × 64 6,48,000 টাকা। তাহলে এই হিসাবে তাদের মূলধনের অনুপাত কত হচ্ছে? হিসাবে শ্রীকান্ত, সৈফুদ্দিন ও পিটারের মূলধনের অনুপাত কত হচ্ছে? এটা হচ্ছে 25,92,30 32,40,30 আর 6,48,30। এদিকে টেনে নিয়ে আসি, এদিকে বেশি চলে গেল। 30,30 বাদ দিলে 25,92 32,40 6,48। চার দিয়ে ভাগ যাবে প্রত্যেকে, 92, 40, 48 রাফে করে নিতে হবে। কোয়াড্রেটরে আমরা দেখতে পারি যেটা 4:5:1 আসবে, রাফে করে নেবে। তাহলে 4:5:1। এটাকে 5 দিয়ে গুণ করো, দেখো এটা পাচ্ছি। এটাকে 4 দিয়ে গুণ করো, দেখো এটা পাচ্ছি। 5 দিয়ে গুণ করলে 5 × 8 = 40, 0 হাতে 4, 5 × 4 = 20, 4 × 24, 4 হাতে 2, 5 × 6 = 30, 2 × 32। 4 দিয়ে গুণ করলে এটা পাচ্ছি। তাহলে 4:5:1। তাহলে এই অনুপাতে লভ্যাংশ 39,150 বন্টন হবে শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটারের মধ্যে। অতএব বছর শেষের 39,150 টাকা লাভ এই অনুপাতে তাদের মধ্যে বন্টন হবে। অতএব শ্রীকান্ত পাবে কত? আনুপাতিক ভাগার শ্রীকান্তর জন্য 4 যোগ করে 10, তো 4/10 ইন্টু 39,150। 0 0 কাটলো, 4 5 60, 4 5 20, 0 হাতে 2, 4 1 4 2 6, 4 9 36, 6 হাতে 3, 4 3 12, 3 15,660 টাকা পেল শ্রীকান্ত লাভ। সৈফুদ্দিন লভ্যাংশ পাবে না, পাবেন লেখা আছে, পাবেন কত? 5/10 ইন্টু 39,150 এত টাকা ইকুয়ালস টু 5 5 25, 5 1 5 2 7, 5 9 45, 5 হাতে 4, 5 3 15, 4 19। 19,575 টাকা পাবে সৈফুদ্দিন লভ্যাংশ। অর্থাৎ পিটার লভ্যাংশ পাবেন কত? 1/10 ইন্টু 39,150 এত টাকা।
39,150, শূন্য শূন্য কাটলো, তাহলে 3,915 টাকা। তাহলে এইভাবে শ্রীকান্ত সৈফুদ্দিন পিটারের লভ্যাংশ নির্ণয় করতে হবে। নেক্সট আরও একটি অঙ্ক, 12 নম্বর অঙ্কটি 204 পেজের গণিত প্রকাশ বইয়ের। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে একটি ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায়ী মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায়ী 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায়ী টাকা দিয়েছিলেন নির্ণয় করো। এই যে কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা দিল, তো কয়েক মাস পরে বলতে কত মাস পরে, ওটাই আমাদের বার করতে হবে। ধরে নেব এক মাস পরে। তারপরে সময়ের সাপেক্ষে মূলধনের কার্যকরী বিনিয়োগ বা যে লভ্যাংশ পাচ্ছেন 1 মাসে পেতে তার মূলধন কত সেটা নিয়োগ করব মূলধন সময়ের গুণফলের মাধ্যমে, এবং সেই অনুপাতে 14,030 টাকার মধ্যে তাহলে অরুণ কত পাবে সেটা আমরা নির্ণয় করব, এবং সেটা ইকুয়ালস টু 7,130 সমান দেখিয়ে এক্সের মানটা নির্ণয় করব। কীভাবে দেখো, ধরি অরুণ এক্স মাস পরে ব্যবসায়ী আরও 12,000 টাকা মূলধন দেন, অতএব সময়ের সাপেক্ষে মূলধনের কার্যকরী বিনিয়োগ বা 1 মাস ওই লভ্যাংশ পেতে মূলধন কত 24,000 টাকা, সেটা এক্স মাস ধরে খেটেছিল। আর এক্স মাসের পরে বছরের যে বাকি মাস, এক্স মাস পরে বছরের কয় মাস বাকি থাকে, 12 মাইনাস এক্স। তো সে 12 মাইনাস এক্স বছর ধরে 24,000 শুধু নয়, আরও 12,000 টাকা মানে 36,000 টাকা তার বিনিয়োগ হয়েছিল। অতএব সময়ের সাপেক্ষে মূলধনের কার্যকরী বিনিয়োগ বা 1 মাসে ওই লভ্যাংশ পেতে মূলধন কত, 24,000 ইন্টু এক্স, তার মানে এত এক্স, আর তারপরে 24,000 আর 12,000, 24,000 যোগ আরও 12,000, এটা কয় মাস ব্যবসায় নিয়োজিত ছিল, বছরের এক্স মাস পরে বাকি মাসগুলি। তো এক্স মাস পরে কয় মাস থাকে বছরে, বছরে তো 12 মাসে বছর, এক্স মাস পর তো এক্স বিয়োগ করবো 12 থেকে, এত টাকা। বোঝা গেল কি না? 24,000 টাকা এক্স মাস ধরে কাজ করেছিল, এক্স মাস পর মানে 12 মাইনাস এক্স মাস ধরে আরও 12,000 টাকা এর সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে 24,000 প্লাস 12,000, 12 মাইনাস এক্স মাস ধরে কাজ ব্যবসায় খেটেছে, তো ওটা দিয়ে গুণ। তাহলে কত হচ্ছে, 24,000 এক্স প্লাস এদিকে 24 বারে 36,000 ইন্টু 12 মাইনাস 36,000 এক্স, এত টাকা। তাহলে এটা 12 × 6 72, 2 হাতে 7, 12 × 3 = 36, আর 7 হচ্ছে 43।
আর 24,000 থেকে 36,000 বিয়োগ করলে হবে 12,000। ঠিক করলাম? সাবধানে করবে, বড় বড় সংখ্যা আছে। এত টাকা 12 6 72, 12 3 36 আর সাথে 43। এরপরে সময়ের সাপেক্ষে অজয়ের মূলধনের কার্যকরী বিনিয়োগ। সময়ের সাপেক্ষে অজয়ের মূলধনের কার্যকরী বিনিয়োগ অথবা এক মাসের লভ্যাংশ পেতে এক মাসে ওই লভ্যাংশ পেতে মূলধন আমি 100 টাকা ব্যবসায় বিনিয়োগ করেছি, 12 মাসের পরে আমি 4 টাকা লাভ পেলাম, 12 মাস পরে 4 টাকা লাভ পেলাম, তাহলে এক মাসে যদি 4 টাকা লাভ পেতে চাই তাহলে যত মূলধন বিনিয়োগ করেছিলাম তার 12 গুণ বিনিয়োগ করতে হবে, তাহলে এক মাসেই 4 টাকা পাবো। অর্থাৎ এক মাসে যদি ওই লভ্যাংশ পেতে হয় তাহলে মাস সংখ্যা দিয়ে মূলধনকে গুণ করে ততগুণ মূলধন ব্যবহার করতে হবে, ততগুণ মূলধন বিনিয়োগ করতে ব্যবসাতে। সেই কারণে এই ভাষাটা লিখলেও চলবে যে এক মাসে লভ্যাংশ পেতে গেলে অজয়ের মূলধনের কার্যকরী বিনিয়োগ কত? 30,000 টাকা 12 মাস ধরেই ছিল। বারো 3 36 4 0। অতএব এই হিসাবে এই বিচারে এই হিসাবে তাদের মূলধনের অনুপাত কত হচ্ছে? 43,200 4,32,000 4,32,000 মাইনাস 12,000 এক্স ইন্টু 36 3,60,000। শূন্য শূন্য যদি কেটে দিই, 3টা করে শূন্য বাদ দিলাম সব জায়গা থেকে, বা এখানে 4,000 দিয়ে ভাগ করব, তাই কত থাকছে? 4,000 যদি কমন নিই তো 3টা শূন্য, 4 1 4 4 8 32, 4 3 12, এখানে 4 9 36, তার 4,000 দিয়ে ভাগ করলে 108 মাইনাস 3x 90, 3 দিয়ে আরও কমন নিয়ে ভাগ যাবে, 3 3 9 3 6 18 মাইনাস এক্স 3 30 90। এই অনুপাতে তাদের লভ্যাংশ বন্টন হবে। তাহলে অরুণ কত পাচ্ছে আমরা হিসাব করব। আবার 3 দিয়ে কমন নিয়ে আবার ভাগ করলাম একইভাবে। অতএব অরুণ 36 মাইনাস এক্স
ডিভাইড বাই 66 মাইনাস এক্স যোগ করলে ইন্টু মোট লভ্যাংশ কত হয়েছে 14,030 টাকা। তাহলে এটা হচ্ছে অরুণের লভ্যাংশ। প্রশ্নে দেওয়া আছে এই লভ্যাংশ ইকুয়ালস টু 7,130। তাহলে এটা ইকুয়ালস টু 7,130 দেখালেই সমাধান করে এক্স এর মান আমরা নির্ণয় করব। অতএব প্রশ্ন অনুসারে এটা ইকুয়ালস টু 7,130, 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই 66 মাইনাস এক্স ইন্টু 14,030 ইকুয়ালস টু 7,130। 36 মাইনাস এক্স 66 মাইনাস এক্স 7,130 বাই 14,030 শূন্য শূন্য কাটলো। এবার যদি আমরা গুণ করি, এটার সঙ্গে এটা গুণ করলাম, তাহলে 66 ইন্টু 36 14 এক্স এক্স মাইনাস 17 এক্স ইকুয়ালস টু এটা কত হচ্ছে 3 করে দিলে 3 0 1 করে দিলে 10 9 হাতে 1 1 সাথে 8 করে দিলে 14 8 4 14। এটা আমাদের রাফে হিসাব করতে হবে। 50508 মাইনাস 47058 এক্স ইকুয়ালস টু এটা বিয়োগ করলে কত হচ্ছে 8 করে দিলে 8 0 5 করে দিলে 10 5 হাতে 1 1 করে দিলে 5 4 7 করে দিলে 10 3 হাতে 1 4 5 0 34 50 690 শূন্য শূন্য কাটলো 5 9 45 এর 5 4 5 36 34 বাহ ভেরি গুড। এক্স ইজ ইকুয়াল টু 5। তাহলে উত্তর কি হচ্ছে অতএব 5 মাস পর অরুণ ব্যবসায়ে 12,000 টাকা দিয়েছিলেন। 12,000 টাকা দিয়েছিলেন। গণিত প্রকাশ বইয়ের 204 এবং 205 নম্বর পেজের যে শর্ট কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, যেমন 16 এর 1 নাম্বারটা যে কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা 150 টাকা ও 250 টাকা, এই সময় তাদের লভ্যাংশের অনুপাত কি হবে? কিছু উল্লেখ না থাকলে মূলধনের অনুপাতটি হবে লভ্যাংশের অনুপাত। তাই 200 ইস্টু 150 ইস্টু 250 এটা অনুপাতে করলে আমাদের কি দাঁড়াচ্ছে 0 বাদ দিলে 20 15 25 5 4 20 5 3 15 5 5 25 তাহলে 4:3:5 বি নাম্বারটি হবে সঠিক উত্তর। ঠিক একই রকমভাবে শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1,500 টাকা এবং 1,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 1 বছর পরে 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত? ক্ষতি হোক বা লাভ হোক মূলধনের অনুপাতে সেটা পাবে। তাহলে 1500 আর 1000-এর মধ্যে অনুপাত কত? 3:2।
তাহলে 1 বছর পরে যদি 75 টাকা হয় তাহলে শুভেন্দুর ক্ষতি কত হবে? 3/5 ইন্টু 75, তাহলে 15 × 5 = 75, 15 আর 15 × 3 = 45 টাকা। তাহলে 45 টাকা হবে 1 নম্বর। আরও কিছু অঙ্ক যেগুলো নিজেরাই পারবে চেষ্টা করলে, সোজা আছে। বি নাম্বারে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখো। অংশীদারি ব্যবসায়ী কমপক্ষে লোকের দরকার 2 জন, কিন্তু এখানে আছে 3 জন। অংশীদারি ব্যবসায়ী কমপক্ষে লোকের দরকার 3 জন, ভুল আছে, এটা মিথ্যা। মিনিমাম 2 জন, 2 এর বেশি তো হতেই পারে, কিন্তু কমপক্ষে 2 জন। 2 নম্বর আছে একটি ব্যবসায় রাজু আসিফের মূলধনের অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা। রাজু আর আসিফ মূলধনের অনুপাত কত? 5:4। রাজু লাভ পেল 80 টাকা। তাহলে আসিফ কত পাবে? রাজু যদি 80 টাকা পাই, মানে 5/80 টাকা, তাহলে 4 কত? 5/80 টাকাও যদি হয়, মানে 16 টাকা করে ভাগ, তাহলে 4/16 = 64 টাকা। অতএব আসিফ পাবে 64 টাকা। 5-এর 80 মানে 16 গুণ, তাহলে 4টাও হবে 16 গুণ, 64 টাকা হবে, কিন্তু দেওয়া আছে 100 টাকা, মানে এটাও হচ্ছে মিথ্যা। সি নাম্বার, শূন্যস্থান পূরণ করো। অংশীদারি কারবার ড্যাশ ধরনের। অংশীদারি কারবার 2 ধরনের। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায়ীগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে সরল অংশীদারি কারবার বলে, যদি মূলধন সমান সময়ের জন্য নিয়োজিত হয়। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। শর্ট অ্যান্সার টাইপ কিছু প্রশ্ন রয়েছে। একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস, অ্যান্টনির মূলধনের অনুপাত দেওয়া আছে, বছর শেষে মোট লাভ, নিশ্চয়ই পারবে। মূলধনের অনুপাতটা ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশের অনুপাত থেকে নর্মাল অনুপাতে নিয়ে আসতে আমরা কি করব? এর লসাগু দিয়ে গুণ করব প্রত্যেকে। 6, 5, 4 এর লসাগু কত? 60 দিয়ে গুণ করব। তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 15। এই অনুপাত 3700 টাকা যদি মোট লাভ হয়, অ্যান্টনি কত পাবে? সমীর, ইদ্রিস, অ্যান্টনি, লাস্টেরটা অ্যান্টনি। তাহলে অ্যান্টনি কত পাচ্ছে? লিখে করবে, আমি শর্টকাট মারছি। 15 আর যোগ করলে কত হয়? 15, 12, 27, 10, 37। ও মিলিয়ে দিয়েছে, কিন্তু 3700 মোট টাকা, 1500 টাকা। একটি শর্ট অঙ্ক 17-র 3 নাম্বার। দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ সে পায় 900 টাকা। তাহলে আফতাবের মূলধন কত? আমরা জানি যে মূলধনের অনুপাতে লভ্যাংশ বন্টন হবে, বা লভ্যাংশ যেরকম সেই অনুপাতটা হচ্ছে মূলধনের অনুপাত। তাই কার কত লভ্যাংশ সেটা আমরা বার করব। মোট লাভ 1500 টাকা। মোট লাভ কত? 1500 টাকা। রাজীবের লভ্যাংশ কত হচ্ছে? দেওয়া আছে 900 টাকা পেয়েছে। তার বাকিটা নিশ্চয় আফতাব পেয়েছে। 1500 টাকার মধ্যে 900 ও পেয়ে গেলে বাকি কত থাকে? 600 টাকা। অতএব লভ্যাংশের অনুপাত রাজীব 900, আফতাব 600, তাহলে যে 3:2। অতএব মূলধনের অনুপাত রাজীব
অনুপাত 3:2, যেটা লভ্যাংশের অনুপাত সেটাই মূলধনের অনুপাত। রাজীবের মূলধন দেওয়া আছে 6,000 টাকা। তবে রাজীব আগে আছে, তাহলে রাজীব 6,000 = x = 3:2। x = 6,000 to 2/3, x = 3 দিয়ে 6,000 × 4,000। অতএব আফতাবের মূলধন 4,000 টাকা। আরও একটি শর্ট প্রশ্ন 17-র 4 নাম্বার। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চাইতে 60 টাকা কম হলে ব্যবসায়ী মোট কত লাভ হয়েছিল হিসাব করো। 3 ব্যক্তির মূলধনের অনুপাত যত, লাভের অনুপাত ততই হবে। অতএব 3 ব্যক্তির লাভের অনুপাত 3:8:5 ধরি তাদের লাভ 3x, 8x, 5x টাকা যথাক্রমে। অতএব প্রশ্ন অনুসারে কি বলেছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির চাইতে 60 টাকা কম। প্রথম ব্যক্তির লাভ এর চাইতে 60 টাকা কম, তাহলে 5x - 3x, আচ্ছা মোট লাভটা করে নিই। 3x, 8x, 5x, 3 × 8 = 11 আর 5 = 16। প্রশ্ন অনুসারে প্রশ্নে কি বলেছে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির চাইতে 60 টাকা কম, তাহলে এটা বিয়োগ এটা = 60। 5x - 3x = 60 বা 2x = 60 বা x = 60/2, x = 30। অতএব মোট লাভ, ব্যবসায় মোট লাভ কত, 16x, তাহলে 16 × 30 এত টাকা = 16×3 480 টাকা হচ্ছে ব্যবসায় মোট লাভ। থ্যাংক ইউ।